আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই প্রথম আই ফিল লাইক আমার ব্যাকগ্রাউন্ডটা এত কমপ্লিট হয়েছে, বুঝছেন? আমার বাংলাদেশের পতাকা, কানাডার পতাকা একসাথে। কারণ হচ্ছে যে এতদিন আই ডিড নট ফিল এনিথিং, কিন্তু যেহেতু আমাকে বাংলাদেশের অনেক মানুষ আমাকে ফলো করতেছেন, আমার একটা অটোমেটিক ভেতর থেকে দায়বদ্ধতা চলে আসছে যে আমি কানাডার ফ্ল্যাগ রাখতেছি, বাংলাদেশের ফ্ল্যাগটা, কিন্তু আমি কোনোভাবে বাংলাদেশের ফ্ল্যাগটা পাচ্ছিলাম না। তো আমার একটা প্রাউড মোমেন্ট ছিল আজকে যে আমার নাগিব আমার ভিডিও দেখে সে আজকে কানাডা আসছে এবং 2 সপ্তাহ সে কোয়ারেন্টিনে ছিল এবং কোয়ারেন্টিন থেকে বের হওয়ার পরে সে আমাকে আমার আম্মা যেসব জিনিস দিচ্ছেন তার পাশাপাশি তাকে আমাকে বলছিলাম আমার একটা জন্য ফ্ল্যাগ নিয়ে আসিস, সে আমার জন্য একটা ফ্ল্যাগ নিয়ে আসছে। আই ফিল সো হ্যাপি, সো প্রাউড যে আমি 2টা ফ্ল্যাগ একসাথে করে আপনাদের সামনে কথা বলতেছি, কানাডা বাংলাদেশ, বাংলাদেশ কানাডা। ওকে, লেটস গেট টু দ্য টপিক টুডে। সো অবশেষে আমি আজকে আমার যে প্ল্যান ছিল, অনেক দিনের প্ল্যান, যে আমি 5টা ভিডিও কমপ্লিট করলাম, কমপ্লিট 4টা ভিডিও, আইএলসে 4টা মডিউলের 5th ভিডিও, যেটা আজকে আমার ওই আমাদের কোলাবোরেশনের 5th ভিডিও, এবং 4th মডিউল যেটা স্পিকিংয়ের ভিডিও আজকে আমরা রিলিজ করতেছি। প্রথম থেকে একটু রিভিউ দিয়ে দিই। প্রথম ভিডিও ছিল আমার কীভাবে আইএলসে 8 পাবেন। সেকেন্ড ভিডিও ছিল আবার 4টা মডিউলের প্রথমটা ছিল পার্ট 1, হাউ টু গেট 8 অন আইএলস। সো কীভাবে প্রথমে আইএলসে 8 পাবেন, ওভারঅল সিনারিও, তারপর কীভাবে আপনি লিসেনিং 8 পাবেন, এই টার্গেট একটা ভিডিও ছিল ফারহানের সাথে। দ্বিতীয় ভিডিও ছিল যে কীভাবে আপনারা রিডিংয়ে আইএলসে 8 পাবেন। তারপর সবচেয়ে হার্ড যে আপনার মডিউল যেটা রাইটিংয়ে কীভাবে আইএলসে 8 পাবেন। 4th এবং 5th আজকে যেটা আমি রিলিজ করতেছি সেটা হচ্ছে স্পিকিংয়ে কীভাবে আপনারা 8 পাবেন। আচ্ছা, তো স্পিকিংটাকে আমি সবসময় একটু ডিফারেন্টভাবে দেখি। ইংলিশের স্পিকিং যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তো স্পিকিংয়ের রিডিংটা, আইএলসের স্পিকিংটাকে আমি 2 ভাগে ভাগ করতে চাই এবং 2টা ক্যাটাগরিতে ফেলাতে, 2টা ক্যাটাগরি মানুষের জন্য আমি চিন্তা করে বের করছি যে আছে। কাজে যে আমাদের কীভাবে আপনি আইএলসে 8 পাবেন স্পিকিংয়ে, সেটার জন্য ফারহান এক্সপ্লেন করবো, কিন্তু আমি একটু ডিফারেন্ট ওয়েতে অন্য জিনিসটা আপনাদেরকে দিব। সেটা হচ্ছে, দেখেন 2টা ক্যাটাগরির মধ্যে আমি কোন 2টা ক্যাটাগরির কথা বলছি। দেখেন, আপনারা যারা চাকরি করতেছেন অথবা যারা ইমিডিয়েট, মনে করেন যে এখন জানুয়ারি, আপনারা সেপ্টেম্বরে চলে আসছেন, 2-3 মাসের মধ্যে আইএলস দিবেন, তাদের জন্য এক ক্যাটাগরিতে আপনার প্রিপারেশন নেবেন। তো আপনারা বিভিন্নভাবে প্রিপারেশন নিতে পারেন। আপনারা কোনো একটা কোর্সে ভর্তি হইতে পারেন। আপনারা আইএলসের যে স্পিকিংয়ের যে প্র্যাকটিসগুলো আছে ওইগুলো আপনারা সিস্টেমেটিক ওয়েতে আপনারা যে মানে কিউ কার্ড কোয়েশ্চেনগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন। আমি আমার কীভাবে আইএলস ছাড়া কানাডা যে ভিডিও আছে ওইখানে আমি এক্সপ্লেন করছি কীভাবে আপনারা স্পিকিংয়ের স্কিলগুলো ডেভেলপ করবেন। আপনারা বিভিন্ন ক্র্যাশ কোর্সে ভর্তি দিতে পারেন, লিসেনিং স্পিকিং ক্লাবে যাইতে পারেন। এগুলো আপনার অনেক স্কিল ডেভেলপ করবে, যেটা নিয়ে আমি কীভাবে আইএলস ছাড়া কানাডা একটা ভিডিও আছে ওইখানে এক্সপ্লেন করছি, এখানে ডিটেল বলবো না, ঠিক আছে? আর আরেকটা গ্রুপ আছে যেটা আমার একটা বড় অডিয়েন্স, সেটা হচ্ছে যে এটা আমার একটা রেসপন্সিবিলিটি এখন, যে আমার অনেক জুনিয়র আমার ভিডিও দেখতেছে। জুনিয়র বলতে কারা? যারা এসএসসি দিচ্ছে, যারা এসএসসি দিছে, যারা এইচএসসি দিচ্ছে, যারা ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে, যারা ইন্টার দিছে, যারা ইন্টার নেক্সট ইয়ারে দিবে। এটা হচ্ছে আমার একটা বিশাল বড় অডিয়েন্স। তোমাদের জন্য আমার গাইডলাইনটা কি, ম্যাম তোমাদেরকে বলি। তোমাদের জন্য আমার গাইডলাইন হচ্ছে, তোমরা এখন আসতেছো না কানাডা, দ্যাটস নট মাই প্ল্যান, দ্যাটস নট, তোমরা একটু পরে আসতেছো। যারা এইচএসসি দিয়ে দিছো তারা হয়তো সেপ্টেম্বরে আসতেছো। তোমরা এইভাবে হয়তো আমার ভিডিও তোমরা দেখে থাকো, তো তোমাদের এইভাবে প্রিপারেশন নেওয়ার কথা। তোমাদের কাজ হচ্ছে, জুনিয়রদের কাজ হচ্ছে, তোমাদেরকে ইংলিশকে ভালোবাসতে হবে। তোমরা এত ইংলিশ এনভায়রনমেন্টে আছো, কিভাবে আছো? তোমরা ইংলিশ সফটওয়্যার ইউজ করতেছো, তোমরা ফেসবুক সফটওয়্যার ইন্টারফেস ইউজ করতেছো, তোমরা অনেক আর্টিকেলস থেকে শুরু করে, অনেক স্টেটাস থেকে শুরু করে অনেক জিনিস তোমরা দেখতে পাচ্ছ। প্রত্যেকটা জিনিস তোমরা মনোযোগ দিয়ে পড়তে হবে। ইংলিশকে ভালো, মানে ইংলিশে ভালো করতে হলে স্পিকিং এমন একটা জিনিস, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে পড়তে হবে, প্রনাউন্স করতে হবে। তোমাদেরকে বলি, অথবা এটা সবাই, এটা এই কথা সবার জন্য যায়, যে সব জেনারেশনের মানুষের জন্য যায়। আমাদের কানাডাতে একটা বড় সমস্যা, আমি যদি বলি আমাদের বাংলাদেশিদের কমিউনিকেশন একটা ল্যাকিংস আছে। উই ক্যান নট স্পিক, ওয়াই? বিকজ আমাদের জড়তা আছে, আমরা ইংলিশটা পড়ি না বলতে আমি পড়াশোনার কথা বলতেছি না, যে আমরা যে কথা বলবো একটা মানুষের সাথে, আমি বলতেছি না আমরা কমিউনিকেট করতে পারি না, কিন্তু আমাদের যে একটা ফ্লুয়েন্ট কমিউনিকেশন এটা হয় না। আমরা কমফোর্টেবলি কথা বলতে পারি না। আমরা কিন্তু 2-3-5 বছর থেকে কানাডা আছেন, 6 বছর থেকে কানাডা, আমার অনেককে দেখা, কিন্তু কমফোর্টেবলি কথা বলতে পারে না। এই জিনিসটা ভিতর থেকে আসে না। সো এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে, যে আপনাদের ইংলিশ ডেভেলপ করতে হলে আপনাদেরকে ইংলিশকে ভালোবেসে প্রত্যেকটা জিনিস প্রোনাউন্সিয়েশন করে। সাউথ এশিয়ান এই যে জিনিসটা, আমাদের অ্যাকসেন্টের সমস্যা, আপনাকে অ্যাকসেন্ট নিয়ে কাজ করতে হবে। প্রত্যেকটা জিনিস আমি 2-1টা ভিডিও দিছি মানে ইংলিশ লিসেনিং, আমার যে আইএলসের যে প্লেলিস্টে আছে ওখানে দেখতে পারবেন। তো আপনার প্রোনাউন্সিয়েশন নিয়ে কাজ করতে হবে, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং।
তো আপনি যদি এরকম দু একটা জায়গায় মনে করেন আইএলসে যদি ভালো করতে চান, একটা মডিউলে যদি খারাপ হয়, রাইটিংয়ে আপনাদের 5.56 আসে, আপনি আরেকটা মডিউলে 8 পান, আপনার কিন্তু পুরো আইএলসের স্কোরটা কাভার হয়ে যাবে। এইভাবে আপনাদেরকে আইএলসে স্পিকিংটাতে ভালো করার জন্য আমি মনে করি। আর যারা চাকরি করছেন তাদেরকে বলে রাখছি, আমার যে আইএলস ছাড়া কানাডা ভিডিওতে আমি কিন্তু পুরোপুরি আমার এক্সপ্লেন করে যতটুকু দরকার আমি চেষ্টা করছি বলার, এখানে আর বলবো না, কারণ আমার মেইন ফোকাস থাকবে আমাদের ফারহান যেভাবে গাইডলাইন দিচ্ছে কীভাবে আইএলসে 8 পাবেন স্পিকিংয়ে, ওইটা আপনারা ফোকাস করেন। কারণ এটা আমার প্ল্যান ছিল, আমি সব কিছুতে বেশি বলতে চাই না। কারণ হচ্ছে যে সে এই জায়গাতে সে আইএলসে 8 পাইছে এবং তার রিসেন্ট এক্সপিরিয়েন্স সে খুব প্ল্যান করে বাসায় প্রিপারেশন নিচ্ছে। সো বাসায় বসে আপনারা কীভাবে প্রিপারেশন নেবেন সেটার প্রিপারেশন সে প্ল্যান আপনাদেরকে দিছে, এটা ফলো করেন। পাশাপাশি ইংলিশটাকে শুধু আইএলসের কথা চিন্তা না করে আপনাদের জন্য একটু স্কিল ডেভেলপ করেন। ইংলিশ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, ইংলিশ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, ইট উইল রিয়েলি হেল্প ইউ, ইট উইল রিয়েলি হেল্প ইউ ইন ইউর লাইফ। এটা আমি সবসময় বলি, এখনও বলতেছি। সো দ্যাটস অল অ্যাবাউট আমার আইএলসের। ধন্যবাদ ফারহান তোমার এই 4th মডিউল দিয়ে কমপ্লিট করার জন্য এবং 5th ভিডিও আমাদের কোলাবোরেশন। দিস ভিডিও অনেক মানুষকে আমাকে রেসপন্স করে বলছেন যে অনেক আপনাদেরকে হেল্প হয়েছে। আশা করি এই ভিডিওটা আপনাদেরকে হেল্প করবে এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক দিস কন্টেন্ট এবং আপনারা আপনাদের ক্লোজ মানুষদের কাছে, কানাডা যারা আসতে চায় বাংলাদেশ থেকে, বাংলাদেশ কানাডা, কানাডা বাংলাদেশ, সবার সাথে শেয়ার করবেন আমার কন্টেন্টগুলো। আমরা চেষ্টা করতেছি সবাই মিলে, অনেক প্ল্যান আছে, সবাই মিলে আমরা অনেকে চলে আসছে কানাডা, অনেকে আসতেছে। এটা একটা মানে বিশাল বড় একটা সেলিব্রেশন, বিশাল আনন্দের একটা সময় আমার লাইফে, আপনাদের লাইফে, যারা আপনারা ভিডিও দেখে প্ল্যান করে কানাডা আসতে পারতেছেন। সো লেটস ওয়াচ দ্য ভিডিও, মেক এ প্ল্যান কীভাবে কানাডা আসবেন। আজকের মধ্য দিয়ে আপনারা আইএলসে ভালো করার একটা, আমি মনে করবো যে আমার কেউ যদি কখনো বলে কে ভালো করবো, আমি আপনাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবো। ধন্যবাদ সবাইকে। লেটস ওয়াচ ফারহান, ধন্যবাদ তোমার এত সুন্দর ভিডিও দেওয়ার জন্য। আমরা লেটস সি দ্য ভিডিও। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। Hello everyone, Assalamu alaikum and welcome back to our series of IELTS. So in this series previously we put some videos about the other 3 modules, that means the listening, reading and writing, and before those 3 modules we gave a video about whole study plan, self-study plan for your IELTS test. So accordingly now it's time for the speaking video. So as usually we're going to split this video in some parts. So in the first part I'm going to talk about the exam format and the question types of this speaking test, and then we'll go to the tips and tricks of this test that you can use for a good band score in your speaking test. So first things first, as this is a video based on speaking of the IELTS test, so I've decided to make this video in English. So first of all, speaking test will occur before or after your main test. So that means if your main test is on a particular day of a month, then your speaking test will be happening after that date or before that date. So your 3 main tests, that means listening, reading and writing, they will occur in one day, a particular date, and speaking test will happen before that date or after that date. So there will be total 3 parts in the speaking test, part 1, part 2 and part 3. So in part 1 you can see I've written introduction. That means in this part the examiner will ask you about your name, your study, you are studying or you're working, and so on, familiar topics like your hobbies, your traveling, you do like traveling or not, technologies, mobile phones, reading books, etc, etc, lots of things you can say. It's just familiar topics and it's dialogue, so there will be discussion between you and the examiner. That means the examiner will ask you questions and you will answer those questions, and the examiner will ask you more questions on the topic continuously, and you will have to answer the questions. So it will be discussion type part. Second part is about cue card. That means in this part a card will be given to you, and in this in card there will be a particular topic given with some sub questions regarding the topic. So what you'll have to do is the examiner will give you 1 minute preparation time, and he will also provide you with 1 piece of paper and pencil. So in that 1 minute you will have to
prepare a speech in your mind that you will give in 2 minutes. So the speech will be about 2 minutes, and you will have a time to prepare for the speech 1 minute. And in that 1 minute you can make some short notes on the paper with that pencil, so that you can use that when you are delivering your speech. So this is a monologue part. As long as you have finished your speech, part 2 ends there. So then the last part 3, it's a bit longer than the other 2 parts and a bit complex because the questions are complex, but the topic usually comes from the cue card. That means discussion related with the topic of part 2. That means the question, the topic that you have got in part 2, from that topic the examiner will ask you further more questions related to that topic, and you will have to answer those questions. So it will be also a dialogue and a discussion type model. So total the exam speaking test occurs for about 11 to 15 minutes, varying from person to person, but it's usually 11 to 15 minutes, and after that your speaking test is done and you are good to go. That was the speaking test format and the question types, as you can see. So now let's straight move to the tips and tricks for your speaking test that you can use. So I have splitted this tips and tricks part into 3 more parts. In part 1 I'm going to give you some tips that you can use for both part 1 and part 3, because you know part 1 part 3 they are both similar, right? The examiner will ask you questions, you will answer the questions in part 1 and part 2 both. So it's as these 2 parts are same in characteristics, so I'm giving you some common tips that you can use in these 2 parts. Okay, so tip number 1, be chatty. What do I mean by be chatty? Be chatty means when the examiner asks you a question, don't answer the question in short. Try to enlarge the answer, try to prolong or extend the answer, and try to be talkative. Chatty means talkative. In Bengali I can say bachal. Okay, so try to be talkative. For example, the examiner asks me where are you from, and if I just say I'm from Rangpur or Bangladesh, that's a real bad answer. Rather I should answer well, actually sir, I'm from Rangpur. It's a divisional city of Bangladesh that is located in the north side of Bangladesh, but currently I'm living in Dhaka. This is how you need to be talkative and chatty. The more talkative you are in your speaking test, the more band score you are going to get. So be talkative. Tip number 2, don't be too formal. Lots of people make this mistake that they think that IELTS speaking test is a very formal test like job interviews or exams. No, it's not. It's not a job interview. It's a test that will judge your English proficiency and in case of speaking. So it's not about judging your formality or judging how knowledgeable you are. Well, be a little formal, at least keep the respect to the teacher, examiner, call him sir, don't say any slang or any relevant or controversial topic, but be a little bit informal, like use this type of words. Well sir, I've always dreamed to do that, now I want to do. Oh sir, you asked me this question, I'm really glad you asked, I'm really happy to answer. So be a little bit informal, try to act like you are a native speaker. Okay, in case of native speaker, they are very comfortable with English, right? So be comfortable with English, try to use relevant idioms and phrases, try to use fillers. Oh well sir, that's really great. Try to use this type of words and be a little informal while using this type of words. Okay, but keep respect to the teacher. Tip number 3, don't start fast. Most of the people make this mistake that when they start their speaking test, they are a bit nervous, so they start speaking so fast that after a few minutes they just lose their fluency and they stuck while talking. So don't do this. Speaking faster is not going to bring you more band score.
It's not about how fast you speak. It's about how fluently and continuously you can speak in English. So start slowly from the very beginning. Starting slowly from the beginning will help you to maintain your pace throughout the whole test. And also the examiner will think that, well, this candidate's special or this candidate's style of speaking in English is slowly. So he won't care about your speed. Rather, he will care that how fluently you're speaking. So be very fluent in your speaking. Okay. Tip number 4: be aware of same questions. Well, what do I mean same questions? For example, examiner asks you one question and you are answering this question, but it can happen sometimes that the answer that you have given for the previous question, the examiner might ask you almost the same question or another question that includes the answer that you have already delivered. So you might think that, well, I have delivered this answer to the examiner already, so what should I do now? Well, it's simple. You'll have to give the same answer again, but this time when you are delivering the same answer again, just try to use a bit new words or try to make the sentences a bit difficult or complicated, or just change the structures of the sentence. But don't think that I have given the answer already, so why should I give the answer? Don't ask or don't say to the examiner, sir, I have given the answer. No, don't do this. Doesn't matter how many times the examiner asks you a question or the same question, just keep going with your answers. For example, the examiner asks me which gadget or electronic device do you like the most? Then I'm answering that, sir, there are lots of electronic devices in the world, in our surroundings. Among them, I like mobile phones a lot because, you know, mobile phones are very useful to us. We can carry them everywhere and we can talk with one another from a distant place using that mobile, and we can also parallelly do lots of other steps online or offline using that mobile phone. So as it's very useful and very convenient to use, and you can carry it everywhere in our pocket, so I prefer to use mobile phone in case of all the electronic devices. And then the examiner again asks you, why do you think mobile phone is useful? Now you see, already I have included the this answer, why mobile phone is useful, in my previous answer. So right now I'll have to give the same answer again, but then I would change the sentences a bit, but don't think that you will not have to give the answer. You will have to give the answer. Okay. Tips for the part 2, the cue card part. Tip number 1: be on point when you are giving your speech on the particular topic that you have been given in the cue card. Don't say anything that is irrelevant to the topic. Just say each and everything that is relevant, that matches with the topic. For example, the examiner has given you a topic, a book that you have recently completed reading, and you started saying, I have read a lots of books last year, I'm going to read these books in the next year, but you missed the answer that what book you have recently completed, just completed few days ago. So be on point, be on very strictly on the point. Okay, don't say anything irrelevant. Tip number 2: don't stop until the examiner says you to stop. He might not stop you for 4 minutes straight, nobody cares, but you should not stop. You should keep going with your speech, but don't stop, because stopping before the examiner tells you to stop might hamper your PAN score. So try to continue with your speech. If you run out of ideas, just bring the same ideas back and try to use them in different ways, but keep going. Remember one thing: this is English language proficiency test, not your idea test, not your knowledge test. The examiner will not judge you how much knowledge you have about a particular topic. It might happen that you have gotten a topic which is very rare and which is not familiar to you. You don't know anything.
So what should you do? Should you just say that, sir, I don't know about anything? No, just try to improvise. Try to say anything, any small thing, any small example, any small logic you know about the topic, but just say. It might be wrong, your logic might be wrong, your example might be not that accurate, but still you are talking, you are continuing your speech. This is the important part, that you are fluent and you are comfortable with English. Try to demonstrate this skill, that sir, doesn't matter if I ran out of idea, I can still speak in English. I can still continue my conversation in English. This is what you need to demonstrate. The last tip in this case, you can look at your note while you're delivering your speech. That means you have made a note in that 1 minute, right? And where you have written some short notes, short words that will help you to remember what you want to say. So many people think that I cannot see at the note and speech, deliver my speech, but you can do that, okay? When you're delivering your speech, you can just look at the note and again say what you are going to say. Lastly, I'm going to give you some overall tips about the whole speaking test, okay? This is the last tip. First of all, don't bother about your accent. The examiner knows that you are not by born English. You are Bengali, okay? You are from Bangladesh. And this whole world have a lots of different accents. American accents, British accents, Indian accents, Australian, New Zealand, and I don't even know how my accent sounds. How does my accent sound? I don't even know about that. But I don't care. Nobody cares about your accent. IELTS examiner will not mark you based on your accent. They will mark you based on your fluency. They will mark you based on your vocabulary use. They will mark you basing on your grammatical accuracy. They will mark you basing on your pronunciation, not accent. So be very clear that don't bother about developing your accent. You don't need to do that. Just do whatever you need to do to develop your fluency. Tip number 2, be simple in dressing. Okay, you might think that this is a speaking test, so I should wear suit, tie, coat. No, don't do this. Just wear normal shirt and pant and just simple shoe or keds. Well, don't wear something that is so too funky. Don't wear something like that. Just be simple. And for ladies, you can just wear simple dresses. You just don't need to wear suit or tie. Just be simple in dressing, okay? Number 3, don't hesitate to ask any question to the examiner. If you don't understand any question or understand any topic, just say, sorry sir, I didn't understand. Could you please tell me the question again? Sir, could you please tell me what you just said? Sorry sir, I didn't get you. Just say politely, he will answer. The next tip is, be aware of your examiner's behavior. Don't think that the examiner will always be friendly. Well, maximum examiners, most of the examiners of IELTS from IDP or British Council, they are very friendly. From the experiences I have heard from other people, they have almost everyone of them said that their examiner was very friendly, but sometimes the examiner might be very rude, because me personally got a very straightforward and rude examiner. Not rude, but he was just like, when I entered the room, he just said, this is your IELTS speaking test, please have a seat, give me your passport, what's your name? He was like this. But I've heard from other people that their examiner was very friendly. Hey, good morning, have a seat, how are you today? They were like very friendly. So be aware that it will depend on your luck that what kind of examiner you are getting. But don't get too nervous about the examiner. You just be on your own pace, be on your own confident, okay? Tip number 4, don't be late. If you are late in your exam, you'll get nervous and eventually it will ruin your speaking test. So don't be late. It's a very simple, right? But don't do this. Tip number 5, only for pandemic situation or COVID-19, or right now for whoever you are giving your speaking test recently or in 2 or 3 months or before the pandemic ends, you will have to wear a mask in your whole speaking test. So be mentally prepared
or just before 2 or 3 days or 7 days before your speaking test, try to wear the mask and try to speak and get familiar with that situation of wearing a mask and speaking at the same time. Okay, keep that in mind, be mentally prepared. And the last tip for you is enjoy the test. It's a friendly test. It's just a test of judging your English language, not your knowledge, not your personality, not your other things, blah blah blah, nothing. It's just how much you can talk in English. Just talk. Go to the test room, enter the test room, be yourself, be confident, stay straight, maintain your posture, give a smile, just enjoy the test. Think that he's your friend, the examiner is your friend. Talk with him, talk a lot. He asks you a question, you say more, you give more answers. He asks another question, you give the answer more efficiently. Just be very easy, cool, and enjoy the test. So that was all for today, and thank you very much for staying with us. We hope that these videos, this series of IELTS will help you a lot in your test. If you have any queries, please don't forget to ask us, and thank you very much for watching. Practice a lot and try to speak in English with your friends. Be confident, you can do it. And thank you very much. Stay fine. Assalamu alaikum.